পরে খানিকটা আমি ইংরেজিতে আমাদের যে অতিথিরা তাদের জন্য এক্সপ্লেন করে দেবো। আপনারা জানেন স্যার কি অবস্থা আছে একদম শুরুর একটুখানি বলি। আসলে স্যার SARC আগে কিন্তু ছিল SAF, সাফ দিয়ে শুরু। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমার চাকরিতে যোগ দেওয়ার পর ট্রেনিং সমাপ্ত করে যখন আসলাম তখন আমার প্রথম ডেস্কে অ্যাসাইনমেন্ট ছিল সাফ ডেস্ক, SAF ডেস্ক। তো সেই হিসেবে আমার অ্যাটাচমেন্ট একেবারেই প্রাচীন সময় থেকে। বস্তুত সেকশনটাকে শুরু করতে হয়েছিল আমার, তারপরে তো এটা ধীরে ধীরে এগিয়েছে। এবং আমি বলবো যে ধরুন পরবর্তী কয়েক বছরের মধ্যে কিন্তু আমরা সাবমিট করতে পেরেছি। কাজে আমি বলবো না যে খুব স্লো অগ্রগতি হয়েছে, এটা আমি বলবো না। শুরুতে একটা সমস্যা ছিল প্রথম থেকেই, কারণ যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূত যাচ্ছিলেন তারা একটা অনুভব করছিলেন যে পাকিস্তান এবং বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত দুই দেশেই একটু রিজার্ভেশন লক্ষ্য করা যাচ্ছে। পাকিস্তান ভাবছিল যে এটা ভারতের তত্ত্বাবধানে এক ধরনের একটা প্রতিষ্ঠান হবে। ভারত ভাবছিল যে চারপাশে যে ছোট দেশগুলি তারা গ্যাং আপ করছে, তাদের বিরুদ্ধে সম্ভাবনা আছে, এই ধরনের একটা সন্দেহ উভয় পক্ষের মনে ছিল। কিন্তু আমার মনে হয় সঠিক কূটনীতির মাধ্যমে সেই তাদের যে মনে দ্বিধাদ্বন্দ্বটা ছিল সেটা দূর করা সম্ভব হয়েছে। যে কারণে দেখুন যদিও জিয়া রহমান সাহেবের জীবদ্দশায় হয়নি, কিন্তু তারপর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের প্রথম সামিট হয়ে গেল একবারে, এবং একটা স্ট্রাকচারটা দিয়ে গেল, একটা চার্টার হয়ে গেল। সাফল্যটা ভালোই ছিল। এবং এর কারণে কিন্তু আপনার প্রত্যাশাও সৃষ্টি হয়েছিল অনেক, যে আমরা যেহেতু এত তাড়াতাড়ি এতটুকুতে আসতে পেরেছি, নিশ্চয় আরো অনেক অগ্রগতি হবে। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, দক্ষিণ এশিয়া ছিল বস্তুত একমাত্র অঞ্চল পৃথিবীতে যাদের কোনো ধরনের কোনো আঞ্চলিক সহযোগিতা ছিল না। এবং এটা আমরা স্বীকার করাই ভালো যে আসলে পাকিস্তান ভারত যে রাইভালরি আছে, যেটা রাজনৈতিক এবং নিরাপত্তাজনিত, এটার কারণে আসলে এদিকে কেউ এগোতে মানে এনকারেজ হয় না, যে না এটা পারা যাবে না। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে রহমান সাহেব এটা চিন্তা করেছেন যে সম্ভব এত কিছুর পরেও। চার্টারে অনেক লিমিটেশন আছে স্যারকে, যে যেমন দ্বিপাক্ষিক কোনো বিষয়ে এখানে আলোচনা করা যাবে না। তো এটা একটা বড় লিমিটেশন। তবে আরেকটা বিষয় আছে যে পৃথিবীর বেশিরভাগ অঞ্চলেই কিন্তু দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করে না। যখন কোনো ক্রাইসিস সৃষ্টি হয় তখন তারা সেটা সমাধানের চেষ্টা করে। এটাই হলো স্বাভাবিকভাবে চরিত্র। আর যে কোনো নতুন দেশের অন্তর্ভুক্তি সব গ্রুপে নিয়ে কিন্তু সবার সম্মতি লাগে, এমনকি ইউরোপ, সেখানেও কিন্তু সম্মতি ছাড়া যেতে পারে না। আমরা জানি যে ন্যাটোতে অন্তর্ভুক্তি দেখেছিলাম, যেটা ঝামেলা হলো তুর্কি আপত্তির কারণে। কাজে এগুলি খুব অস্বাভাবিক কিছু না। তার মধ্যেও অগ্রগতি সম্ভব। প্রতি বছর সামিট হওয়ার কথা ছিল, প্রতি বছর হয়নি। আপনারা জানেন, স্ট্যাটিস্টিক্স অলরেডি আসছে আপনাদের কাছে। তারপরেও কিন্তু একটা মোটামুটি ধরুন ঠিক আছে, এই বছরটা হলো আগামী বছর হয়ে যাচ্ছে। আমরা সমস্যায় পড়ছি গত 10 বছর যাবত যে কোনো সামিট হচ্ছে না। আলোচনা আমি যেতে প্রয়োজন পড়ে না, আপনারা সবাই জানেন সেটা। সামিটে সব সমস্যার সমাধান হয়ে যায়, আঞ্চলিক সমস্যা, তা কিন্তু নয়। কিন্তু একটা বিরাট সুবিধা আছে এই যে শীর্ষ বৈঠকে যেটা হয়, সব রাষ্ট্র বা সরকার প্রধান একসাথে হয় এবং সাইডলাইনে প্রচুর মিটিং হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি সার্কের ক্ষেত্রে অন্তত এই সার্কের নিজস্ব যে বিষয়গুলো সেগুলোর বাইরে একটা বিরাট সুবিধা ছিল কিন্তু এই পারস্পরিক মেলামেশা। বিশেষ করে সব দেশের সাথে সব দেশের তো সম্পর্ক অতটা ভালো না, কাজেই দ্বিপাক্ষিক ভিত্তিতে হয়তো সেখানে আদান প্রদান হচ্ছে না। কিন্তু যেটা হতো যে সার্ক সামিটে তারা প্রত্যেকের সাথে দেখা করতে, ঠিক আছে সমস্যা আছে, তার কিছুগুলো অন্তত সেটাকে স্থিমিত করার ব্যবস্থা, সমাধান না হোক অন্তত ফ্লেয়ার আপ না করে, সেক্ষেত্রে এই যে মিথস্ক্রিয়াটা হতো সবগুলো দেশের মধ্যে, আপনি চিন্তা করেন 8টা দেশ কিন্তু 56টা মিটিং কিন্তু হয়ে যেত। তো এটা খুব কাজে লাগতো। সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছে। আমি মনে করি যে 10 বছরে আমাদের এই অঞ্চলের জন্য বড় ক্ষতি হয়েছে ওটাই, যে আমাদের রাষ্ট্র বা সরকার প্রধানদের মধ্যে দেখা সাক্ষাৎ একেবারেই হচ্ছে না। সবকিছুর পরেও দেখা সাক্ষাৎ হলে আমাদের আগে যারা বলছেন, আমার আগে আরো এটা বলছেন যে সবকিছুর পরে দেখা সাক্ষাৎ হলে এক ধরনের একটা বন্ধুত্বের বাতাবরণ সৃষ্টি হয়। এই জিনিসটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। এখন হয়েছি তো, এখন সামনে তাহলে কি হবে? একটা দীর্ঘ সময় ধরে যে কোনো সামিট হচ্ছে না, এবং সত্যিকার অর্থে কোনো সামিট না, শুধু মন্ত্রী পর্যায়ের সভা হচ্ছে না,
পররাষ্ট্র পর্যায়ে যে স্ট্যান্ডিং কমিটি সেটা সভাপতি হচ্ছে। কাজে শুধুমাত্র টেকনিক্যাল কমিটিগুলো এবং সচিবালয় কাজ করছে যেটুকু তাদের পক্ষে সম্ভব। অর্থাৎ দেখুন, এর মধ্যে দুজন সাব সেক্রেটারি জেনারেল কাজ, দুজন বা তিনজন কাজ শুরু করেছেন, শেষ করেছেন, তারা একটি সামিটও কিন্তু করতে পারেনি, একটি মিনিস্টার মিটিংও করতে পারেনি। এটা তাদের জন্য এক ধরনের দুঃখজনক এবং সব দেশের জন্যই একটা খারাপ বিষয়। মুচকুন দুবের নাম আপনারা সবাই প্রায় জানেন। মুচকুন দুবে ভারতের হাইকমিশনার ছিলেন, পরে পররাষ্ট্র সচিব ছিলেন, এবং মুচকুন দুবে কিন্তু আমরা আমার জেনারেল বিচারে উনি আঞ্চলিক যে একটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এগুলিতে তিনি খুব পজিটিভ ছিলেন। আমি বলবো যে বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়ে উনি খুব পজিটিভ ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন সবসময়। উনি বেশ কয়েক বছর আগে মারা গেছেন, উনি বেশ কয়েক বছর আগে ঢাকায় এসেছিলেন, তখন সাংবাদিকরা আপনাদের কেউ ছিলেন কিনা জানি না, প্রশ্ন করেছিলেন যে স্যার কি মৃত? উনি একটা চমৎকার দিয়েছেন যে মনে হচ্ছে মৃত, তবে তাকে কবর দেবেন না। মনে হচ্ছে মৃত কিন্তু কবর দেবেন না, কারণ এটা আবার জেগে উঠতে পারে। আমাদেরকে আশাবাদী হতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা সামনে আসলেই স্যারকে রিজিমেন্টে করা যায় কিনা। ঠিক আছে, খুব বেশি সাফল্য আমরা কিন্তু আশা করবো না, কারণ আমরা সামিট লেভেল যত তাড়াতাড়ি যেতে পেরেছিলাম, এরপরে অগ্রগতি তত বেশি হয় বলে আমরা জানি। আমি এখানে একটি কথা শুধু উল্লেখ করবো যে আবার পূর্ববর্তী কারণ তাদের মতামত দিয়েছেন, অবশ্যই সেগুলি প্রাণীযোগ্য, কিন্তু আমি খুব একটা পজিটিভ ভাইব পেয়েছি কিন্তু আব্দুল মিঠু সাহেবের উদ্যোগে। উনি ওই কন্ট্রোভার্সিতে যাবেন, উনি বলেছেন যে ব্যবসায়িক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থের কারণেই তো আমরা একসাথে হয়েছি। আমরা চাই যে আমাদের সবারই, বিশেষ করে সবচেয়ে দরিদ্র অঞ্চল, অন্যতম সবচেয়ে বলবো না, আমি আফ্রিকাতে ছিলাম, দারিদ্র কি আমি সেটা সেখানে আমি সেটা দেখে এসেছি। প্রচুর ভ্রমণ করেছি আফ্রিকাতে, প্রচন্ড চরম দারিদ্র আছে সেখানে এখন। কিন্তু কতগুলো স্বীকার করবো, আন্তর্জাতিক কোনো নির্বাচন যখন হয় তখন আফ্রিকাকে বাদ দিয়ে কাউকে নির্বাচিত করা খুব কঠিন হয়ে যায়, কারণ তাদের মধ্যে যত সমস্যা থাকুক, যত কিছু থাকুক, 50টি দেশ একসাথে ভোট দেয়, আমরা কিন্তু করি না। এটা আমাদের একটা বিরাট দুর্বলতা। 50টি আফ্রিকান দেশ একদিকে যখন ভোট দেয়, তখন সেদিকে অটোমেটিক্যালি পাল্লা কিন্তু হারিয়ে দেয়, যে কারণে তারা আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক সংস্থাগুলোতে কিন্তু অনেক সিদ্ধান্ত নিতে পারে খুব সহজে। খেয়াল করে দেখবেন জিনিসটা, প্রচুর সংগঠনের প্রধান বা দ্বিতীয় প্রধান পদে কিন্তু আফ্রিকানরা ঢুকে পড়তে পারে। এটা তাদের জন্য অনেক সুবিধা হয়, যে সুবিধাটা আমরা পাচ্ছি না। এখানে একটা অত্যন্ত বড় শক্তিশালী দেশ ভারত আছে, সাথে যদি আমাদেরকে দিতে পারতো সবাইকে, তাহলে কিন্তু ভারতেরও সুবিধা হতো, আমাদের অন্যদেরও সুবিধা হতো। কিন্তু সেটা দুঃখজনক হচ্ছে না। ব্যবসা বাণিজ্যের ব্যাপারে আমরা জানি যে ঠিক আছে, ভারতের অর্থনীতি অনেক বড়, কিন্তু এই যে এখন গত 2-3 মাস যেমন যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে? বাংলাদেশকে এফেক্ট করছে, এত বড় অর্থনীতির দেশ ভারত, তাকে তো এফেক্ট করছে। পরিমাণটা হয়তো প্রপোর্শনালি হয়তো অত বেশি না, কিন্তু এফেক্ট কিন্তু করছে। আপনি কলকাতার অর্থনীতি, পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এইটার কারণে। এটা আমরা আশা করব যে এই অচল অবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো। অচল অবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পারস্পরিক যে যোগাযোগ স্থাপন, দেখা সাক্ষাৎ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে আগামীকাল এখানে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন আমাদের পররাষ্ট্র সচিবের সাথে। এটা কিন্তু একটা স্ট্যান্ডিং মেকানিজম, এটা অস্বাভাবিক কিছু না। প্রতি বছর একজন যান বসেন, পরের বছর বছর থেকে একজন আসে পররাষ্ট্র সচিব পর্যায়ে। এটা ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন বলা হয়, এটা দীর্ঘদিন যাবৎ চলছে এবং তারই অংশ হিসেবে তিনি আসছেন। আমি আশা করবো যে তারা এটা ফলপ্রসূ আলোচনা করবে। এবং আবার একটা কথা, আমি ভারতের উচ্চ পর্যায়েও আমি বলেছি যে কোনো সমস্যার সমাধান করতে হলে প্রথমে স্বীকার করতে হবে যে সমস্যাটা আছে, এবং আমাদের একইভাবে প্রথমে স্বীকার করতে হবে যে 5 আগস্টের আগে এবং পরে ভারতের সঙ্গে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। এটা আমি সেই সূত্রেই কিন্তু আমি প্রপোজ করেছিলাম প্রথমে যে আমাদের যে মেকানিজম আছে বাংলাদেশ কনসালটেশন, আমরা এটা শুরু করি এবং এটা আমরা শুরু করছি। সার্কের ক্ষেত্রেও আপনারা জানেন যে অত্যন্ত পজিটিভ ব্যাপার, উনি চান, সত্যি চান যে এই জিনিসটা আবার রিভাইভ হোক এবং আমরা আবার একটা আঞ্চলিকভাবে একটা স্বাভাবিক সম্পর্কে ফিরে যাই। এটা হচ্ছে না,
এটা আমাদের শুরু করতে হবে। শুরু করতে গেলে আবার কিন্তু একবারে আপনারা সবকিছু করে ফেলতে হবে, চিন্তা না করাই ভালো। এটার সার্কেল কিন্তু মানে ওই যে দেখা সাক্ষাৎ বা মিটিং, তার কিন্তু আবার 3টা স্টেজ আছে, 4টা স্টেজ আছে। সবচেয়ে নিচে হচ্ছে জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে যে মিটিং হয়, সেগুলি কিছু কিছু হচ্ছে এখন। কিন্তু আমাদের যদি উত্তোলন করতে হয় তাহলে প্রথমে করতে হবে যে সরকারি পড়াশোনা সচিব পর্যায়ে স্ট্যান্ডিং কমিটি আছে, তার একটা মিটিং আমাদের করতে হবে। আমরা এখন চেষ্টা করবো সেটা করা যায় না, আমরা সবাইকে আমার জন্য আরো সহ যে আমরা এই পর্যায়ে অন্তত পক্ষে যেন একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং করে ফেলি। স্ট্যান্ডিং কমিটি মিটিং না হলে যেটা সমস্যা হয়, সাব সেক্রেটারিদের পক্ষ থেকে বিভিন্ন টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে যেগুলি সিদ্ধান্ত হয়, তারা কিন্তু সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারে। স্ট্যান্ডিং কমিটির ক্ষমতা আছে অনেক অনেক কিছু অ্যাপ্রুভ করার। এরপরে আছে হলো আপনার কাউন্সিল অফ মিনিস্টার, যেটা সেখানে প্রচুর সিদ্ধান্ত নেওয়া যায়, প্রায় সব সিদ্ধান্ত ওখানে নিয়ে যাওয়া যায়। কিছু কিছু বিষয় থাকে যেটা রেফার করতে হয় সামিট লেভেলে। কাজে আমরা যদি প্রথমে প্রশাসনিক পর্যায়ে একটা মিটিং করে ফেলতে পারি এবং তারপরে আমরা ওখানে সিদ্ধান্ত নিয়ে একটা বা দুটো মিটিং হয়ে গেল, তারপরে যে মন্ত্রী পর্যায়ে একটা সভা হোক, তাহলে কিন্তু আমরা অনেকখানি রিভাইভ করতে পারি। এরপরে আমরা চিন্তা করবো যে সামিট করা যায় কিনা। সেটা একটু সময় লাগতে পারে, কিন্তু দেশগুলো তো বা সরকারগুলো অস্থায়ী হতে পারে, কিন্তু দেশ তো স্থায়ী এবং স্বার্থও স্থায়ী। কাজেই সার্কের রিজুভেনেশনের প্রত্যেকটা দেশের স্বার্থ আছে, আপামর জনগণের স্বার্থ আছে। এবং আমি নিশ্চিত যে স্বাভাবিকভাবে একটা পজিটিভ একটা অ্যাটিটিউড কিন্তু মানুষের মাঝে আছে। সেটা রাজনৈতিক নেতৃত্বের উপর দায়িত্ব হচ্ছে এটাকে এগিয়ে নেওয়া। সেটা আমরা আশা করবো যে তারা নেবেন। শুরু হোক একটা সচিব পর্যায়ের বৈঠক দিয়ে, যেটা যেটা কিন্তু গত 10 বছর হয়নি, এবং তারপরে আমরা দেখি যে এটাকে কীভাবে উপরের পর্যায়ে নিয়ে গিয়ে আমরা সামিটে পৌঁছতে পারি। তো আমার মনে হয় যে আমাদের এই অঞ্চলে, যেটা মিন্টু সাহেব বলেছেন যে সবচেয়ে বেশি দরিদ্র, এটা হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি কোনো সাথে সহযোগিতা করি, যদি সঠিক পদক্ষেপ নেই, অবশ্যই দারিদ্র বিদূর করা যাবে। আপনারা জানেন যে কনস্টিটিউন্সির 3টা জিরোর কথা বলে যেটা বলে, দারিদ্র থাকবে। আমাদের সবচেয়ে গুরুত্ব হচ্ছে যে দারিদ্র থাকবে। এই দারিদ্র থেকে আমাদের বের করে নিয়ে আসতে সবাইকে। আমরা কিছুটা সাফল্য যে অর্জন করে নিই তা না, কিন্তু আরো অনেকখানি পথ বাকি আছে। সবার সহযোগিতা লাগবে এটা করার জন্য। আমি মনে করি যে স্যার এখনো খুবই রিলেভেন্ট, যদিও 10 বছর এটা তেমন কোনো অ্যাক্টিভিটি করতে পারেনি। আমাদেরকে এটাকে তার কর্মক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং তারপরে আমাদের সামিট লেভেলে পৌঁছে শুধু স্যার না, বাইলেটারাল ক্ষেত্রেও সেটা অনেক পজিটিভ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। Just a few words before I finish for our friends from the neighboring countries. I would urge you to take this message from here, that the people and the journalists are in favor of rejuvenation of this earth, making it effective again, and take this message to your people, to your governments, and also to the media. They have a very big role to play, and a positive role. Instead of just lionizing small incidents into a crisis situation in Bangladesh, which it is not, they should make some contribution in the positive areas for people-to-people contact, better environment between the countries, and rejuvenation of this. Thank you so much.